সাবধান সাবধান, আসতে চলেছে কিন্তু ভয়ানক এক আইন। এবং সত্যি সত্যি যদি আপনারা না জানেন, সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে নিশ্চিতভাবে এক ভুলে কিন্তু আপনাদের সম্পত্তির একটা বড় অংশ গায়েব হতে পারে। কি ভাবছেন যে আমি আপনাদের সামনে মস্করা করছি? আজকের পর্বটি শুনে দেখুন কি ভয়ানক বিপদের মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের এক সিদ্ধান্ত আমাদের হয়তো সম্পত্তিহীন করতে পারে। কংগ্রেস তাদের 2024 লোকসভা নির্বাচনে যা ইস্তাহার প্রকাশ করেছে, শুনলে আপনি চমকে উঠবেন। এবং কংগ্রেসের যিনি প্রশান্ত কিশোর, সেই শ্যাম পিত্রদা যা দাবি করছেন, কার্যত আপনার নিজের সম্পত্তি আপনি আর আপনার সন্তানদের সবটা দিয়ে যেতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা শুনুন। ভারতের প্রধানমন্ত্রী থেকে যোগী আদিত্যনাথ এবং অমিত শাহ পর্যন্ত তীব্র আক্রমণ করলেন। আর লোকসভা নির্বাচনের আবহে যদি আপনারা না জেনে থাকেন এই নতুন আইন যেটা কংগ্রেস ক্ষমতায় আসলে নিয়ে আসবে, তাহলে নিশ্চিতভাবে নিজেদের ভবিষ্যৎই হয়তো অন্ধকারের দিকে আমরা ঠেলে দিতে পারি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব, যেটি এনআরসির থেকেও অত্যন্ত ভয়ানক হতে পারে। সকলেই মন দিয়ে শুনবেন। দেখুন, ভোটের লাইনে গিয়ে যাকে খুশি ভোট দেওয়ার দিন কিন্তু শেষ। আপনি যদি চিন্তা ভাবনা না করে ভোট দেন, সেটা কার্যত ব্ল্যাঙ্ক চেকে সাইন করার মতোই এতটা মারাত্মক হতে পারে। তার কারণ যে সরকারকে আপনি সমর্থন দিয়ে আসছেন ভোটের বাটন টিপে, সেই রাজনৈতিক দল ক্ষমতায় আসলে যা কিছু সিদ্ধান্ত নিতে পারে সেগুলো কিন্তু আপনাকে আমাদের সকলকে মেনে চলতে হবে। আর কংগ্রেস ক্ষমতায় আসলে কি করবে এই দেশে, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। আগামী দিনে নিজেদের সম্পত্তি আপনারা ধরে রাখতে পারবেন তো? এবং তার থেকেও বড় প্রশ্ন, আপনার বাবার সম্পত্তি কি আপনি পাবেন? কিংবা আপনি আপনার সন্তানদের পুরো সম্পত্তিটা দিয়ে যেতে পারবেন? উত্তর হলো না। কংগ্রেস ক্ষমতায় আসলে এমন কিছু করবে যেটাতে আপনি এগুলো থেকে বঞ্চিত হতে পারেন। রাহুল গান্ধী কয়েকদিন আগেই একটা ইস্তাহার প্রকাশ করেছেন। সেই ইস্তাহারে রাহুল গান্ধী বা কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে ভারতবর্ষের নাকি एक्स-रे করবেন। कांग्रेस का मैनिफेस्टो देख लीजिए। उन्होंने कहा है कि अगर कांग्रेस की सरकार बनेगी तो हर एक की प्रॉपर्टी का सर्वे किया जाएगा। हम फाइनेंशियल और इंस्टीट्यूशनल सर्वे करेंगे। हमारी बहनों के पास सोना कितना है उसकी जांच की जाएगी, उसका हिसाब लगाया जाएगा। हमारे आदिवासी परिवारों में चांदी होती है, सिल्वर कितना है उसका हिसाब लगाया जाएगा। ये पता लगाएंगे और हिंदुस्तान का जो धन है किसके हाथों में है, कौन से वर्ग के हाथ में है। सरकारी मुलाजिमों के पास कितना जगह है, क्या है, पैसे कहाँ है, नौकरी कहाँ है, उसकी जांच की जाएगी। इतना ही नहीं, आगे क्या कहा है, ये जो गोल्ड है बहनों का और जो संपत्ति है, ये सबको समान रूप से वितरित कर दी जाएगी। एक्स-रे মানে কি না, আপনার আমার কাছে কত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি সোনাদানা খতিয়ে দেখবে কংগ্রেস, এবং সেটা খতিয়ে দেখার পর কংগ্রেস সেই সমস্ত সম্পত্তিগুলো সকলের মধ্যে সমানভাবে বিলিয়ে দেবে। এটা হচ্ছে কংগ্রেসের প্রথম একটি প্রস্তাব, জানিয়ে মারাত্মক বিতর্ক উঠেছে। এবং বিতর্কটা এইখানেই আরো বেড়েছে, তার কারণ কংগ্রেসের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, তিনি এক সময় বলেছিলেন যে ভারতবর্ষের সম্পত্তির সবথেকে বেশি অধিকার সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের কথা তিনি উল্লেখ করেছিলেন। Plans to ensure that minorities, particularly the Muslim minority, are empowered to share equitably in the fruits of development. They must have the first claim on our resources. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা হাতিয়ার করে বলেছেন, কংগ্রেস ক্ষমতায় আসলে এই সমস্ত আমাদের সম্পত্তিগুলোকে ভাগ করে দিয়ে যে সমস্ত সমাজের মানুষরা বেশি সন্তান নেন তাদের মধ্যে ভাগ করে দেবেন। से जुड़ा हुआ है
तुम उसे छीनने की बात कर रहे हो अपने मैनिफेस्टो में। गोल्ड ले लेंगे, सबको वितरित कर देंगे। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। घुसपैठियों को बांटेंगे। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? आपको मंजूर है ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है। মনমোহন সিং এর বক্তব্য আপনাদের শোনালাম, যেখানে তিনি পরিষ্কারভাবে বলছেন ভারতবর্ষের নাকি সম্পত্তির সবথেকে আগে অধিকার সংখ্যালঘুদের। আচ্ছা, এটা কেন হবে বলুন তো? এটা তো একেবারেই হওয়া উচিত নয়। তার কারণ ভারতবর্ষের সম্পত্তির সবথেকে আগে যদি অধিকার কারুর হওয়া উচিত, তাহলে পিছিয়ে যারা পড়ে রয়েছেন সমাজে তারা সংখ্যালঘু, সংখ্যাগুরু যে কোনো সম্প্রদায়ের হতে পারে। কিন্তু এখানেই হচ্ছে কংগ্রেসের বিভাজনের খেলা। তারা প্রত্যেক সময় কিন্তু ওই সংখ্যালঘু তাস খেলে ভোটে জেতার চেষ্টা করেন। এবং আপনাদের শোনালাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত সাবধান করেছেন সাধারণ মানুষকে। কেন সম্পত্তি এটা বিভাজন করা হবে ধর্মের উপর ভিত্তি করে, বর্গের উপর ভিত্তি করে। অর্থাৎ আপনার আমার কাছে যা সম্পত্তি রয়েছে, যা সোনাদানা রয়েছে, কংগ্রেস যদি বাই চান্স ক্ষমতায় চলে আসে তাহলে তারা নাকি এক্সরে করবেন। এক্সরে করে মানে দেখবেন যে আপনার আমার কাছে কত সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তিগুলো নিয়ে তারা নাকি ডিভাইড করে দেবে পিছিয়ে পড়া ধর্মীয় কিছু সমাজের হাতে। এমনটাই কংগ্রেস বলতে চেয়েছে বলে জানালেন ভারতের প্রধানমন্ত্রী। সেই বক্তব্য আপনাদের সামনে শোনালাম। কতটা ভয়ানক হতে পারে বুঝতে পারছেন এবার? নিশ্চিতভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পর আপনাদের সম্বিত ফিরেছে। সঠিক জায়গায় ভোট গ্রহণ, সঠিক জায়গায় ভোট না দিলে কি পরিণাম হতে পারে তারও একটি রূপরেখা আপনারা পাচ্ছেন। আপনাদের বিশ্বাসযোগ্যতার জন্য আরো একবার দেখাতে চাইবো, আপনারা হয়তো মিস করে গিয়েছেন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও কিন্তু একটি সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন তুলেছিলেন। সাধারণ মানুষকে সচেতনতার সঙ্গে সঙ্গে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছিলেন যে তারা আগামী দিনে ক্ষমতায় আসলে কি করবে। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন 5ই এপ্রিল কংগ্রেসের ঘোষণাপত্র সাংবাদিকদের কাছে প্রকাশ করার সময় রাহুল গান্ধী বলেন যে গোটা দেশের উনি নাকি এক্সরে করবেন, করে বিভিন্ন সংস্থায় কত শতাংশ মানুষ আছে তার বিশ্লেষণ করে সংখ্যালঘুদেরকে সেখানে বেশি বেশি চাকরি দেবেন, যোগ্যতা থাকুক না থাকুক। এটা শুধু নয় বন্ধুরা, দ্বিতীয় জিনিসটা এবার আপনারা শুনুন। আপনাদের বলছি, আমি আপনাদের ভিডিওটা এই কারণে দেখাতে পাচ্ছি না, ওটা ANI এর ভিডিও, আর আমার ইতিমধ্যেই দুটো স্ট্রাইক আছে বলে ভিডিওটা দেখাতে পাচ্ছি না। কিন্তু ভিডিওটা আমি শুনেছি, যেখানে শ্যাম পিত্রদা, যে শ্যাম পিত্রদা বিদেশ থেকে গোটা কংগ্রেসকে পরিচালনা করেন, সেই শ্যাম পিত্রদা তার একটি বক্তব্যে বলছেন যে USA একটা রুল রয়েছে। কি সেই রুল? না, রুলটা হচ্ছে ইনহেরিটেন্স ট্যাক্স। কি সেটা? না, তিনি ব্যাখ্যা করছেন এবং সেটা USA তে আছে, যেটা কংগ্রেস প্ল্যান করছে ভারতবর্ষে ওই ট্যাক্সটা নিয়ে আসবে। শুনুন, শোনাটা আপনাদের দরকার। আগামী প্রজন্মের সঙ্গে কংগ্রেস ক্ষমতায় আসলে কি করবে তার একটা রূপরেখা শোনাচ্ছেন শ্যাম পিত্রদা, এবং যার প্রতিফলন কংগ্রেসের ভোটের ইস্তাহারে রয়েছে। শ্যাম পিত্রদা বর্ণনা করে বলছেন যে ধরুন USA এর কোনো ব্যক্তি, তিনি তর্কের খাতিরে ধরুন সারা জীবন ইনকাম করে $100 আর্ন করেছেন, জমিয়ে রেখেছেন। তিনি মরে যাওয়ার পর ওই $100 মধ্যে $55 সরকারকে দিয়ে দিতে হবে, আর মাত্র $45 সম্পত্তি সেই ব্যক্তির তার উত্তরসূরিরা মাত্র পাবেন। $55 কিন্তু সরকারকে দিয়ে দিতে হবে। এই জন্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র কটাক্ষ করে বলেছেন যে কংগ্রেস এমন নাকি একটা ট্যাক্স আনতে চলেছে যেটা কংগ্রেসের লুঠের মন্ত্র জিন্দেগিকে সাধবি জিন্দেগিকে বাদবি। আপনাদের মনে রয়েছে LIC এই ট্যাগলাইনটি ইউজ করে, জিন্দেগিকে সাধবি জিন্দেগিকে বাদবি। সেটাই প্রধানমন্ত্রী বললেন যে কংগ্রেস আসলে আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন আপনার ওপর থেকে ট্যাক্স তো নেবেই, বা ট্যাক্স বাড়ানোর কথাও প্রস্তাবে এনেছে কংগ্রেস। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন মরে যাবেন তখন আপনার অর্ধেক জমানো সমস্ত সম্পত্তি সেটা গভর্নমেন্ট নিয়ে নেবে। মাত্র 50% বা 45% আপনি আপনার সন্তান সন্ততিদের দিয়ে যেতে পারবেন। কি বলেছেন প্রধানমন্ত্রী শুনুন।
अब कांग्रेस का कहना है कि वो इनहेरिटेंस टैक्स लगाएगी, माता पिता से मिलने वाली विरासत पर भी टैक्स लगाएगी। आप जो अपनी मेहनत से संपत्ति जुटाते हैं वो आपके बच्चों को नहीं मिलेगी, बल्कि कांग्रेस सरकार का पंजा उसे भी आपसे छीन लेगा। यानी कांग्रेस का मंत्र है कांग्रेस की लूट, कांग्रेस का मंत्र है कांग्रेस की लूट, जिंदगी के साथ भी और जिंदगी के बाद भी। जब तक आप जीवित रहेंगे कांग्रेस आपको ज्यादा टैक्स से मारेगी, और जब आप जीवित नहीं रहेंगे तो आप पर इनहेरिटेंस टैक्स का बोझ लाद देगी। এবং যখন এই সমস্ত বিষয়গুলি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী থেকে বিজেপি নেতৃত্ব সাধারণ মানুষকে অ্যাওয়ার করছেন, তখন রাহুল গান্ধী আবার তীব্র ভাষায় কটাক্ষ করছেন। ঠিক যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী তুই তুকারি করেন, ওই রকম খানিকটা ধরন করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই রকম তুই তুকারি ভাষায় আক্রমণ করে বলছেন যে নরেন্দ্র মোদী ভয় পেয়ে গেছে যখন থেকে আমি বলেছি যে ক্ষমতায় আসলে প্রথমেই আমরা সার্ভে বা এক্স-রে করব। কি বলেছেন কটাক্ষ করে রাহুল গান্ধী, শুনুন আপনারা। जैसे ही मैंने ये देश के एक्सरे की बात की वो नरेंद्र मोदी कांपने लग गया। जैसे ही मेरे, उसकी आदत है जैसे उसको डर लगता है ना वो झूठ बोलना शुरू कर देता है। जैसे ही उसको डर लगता है वो कभी पाकिस्तान की बात करेगा, कभी चाइना की बात करेगा, तो एक के बाद एक, एक के बाद एक, एक के बाद एक झूठ बोल रहा है, मगर इस बार नहीं निकल पाएगा। जैसे ही मैंने ये বুঝতে পেরেছেন বন্ধুরা কতটা ভয়ানক? রাহুল গান্ধী আবার এটা নিয়ে কটাক্ষ করছেন। প্রথম কথা হচ্ছে আপনারা আদৌ ক্ষমতায় কবে আসবেন তা নিয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে, তার কারণ মানুষ কিন্তু এতটা বোকা নন। তারপরে অনেক সমাজ মাধ্যম রয়েছে যারা কিন্তু প্রতিনিয়ত মানুষের কাছে খবর পৌঁছে দেন, তাই এনআরসির জুজু আপনারা দেখাতে পারেন, কিন্তু তার মধ্যে থেকে আপনারা যে জুজুটা নিয়ে আসতে চাইছেন সেটা সত্যি সত্যি ভয়েরই কথা। এবং এই সম্পর্কে অমিত শাহ পর্যন্ত একেবারে শ্যাম পিত্রোদার কথা ধরে মানুষকে অ্যাওয়ার করলেন, আগামী দিনে মানুষকে সচেতন থাকতে বললেন কিন্তু অমিত শাহ। আপনারা কি সচেতন হবেন? কংগ্রেস যদি ক্ষমতায় আসে এই বিপর্যয় বা এই রায় কি আপনারা মেনে নিতে পারবেন? লিখে জানান আজকের পর্বে। শুনুন অমিত শাহ কি বলেছিলেন। कांग्रेस पार्टी सैम पित्रोड़ा के बयान के बाद कंप्लीटली एक्सपोज हो गई। सबसे पहले घोषणा पत्र में सर्वे, मनमोहन सिंह का पुराना बयान जो कांग्रेस की लेगेसी है कि हम देश के संसाधन पर सबसे पहला अधिकार माइनॉरिटीज का मानते हैं, और अब इनके मैनिफेस्टो बनाने में जिनकी अहम भूमिका है वो सैम पित्रोड़ा का बयान कि संपत्ति के बंटवारे पर विचार होना चाहिए। अमेरिका का हवाला देते हुए इन्होंने कहा कि 55% संपत्ति सरकारी खजाने में जाती है। अब जब प्रधानमंत्री जी ने ये मुद्दा उठाया, राहुल गांधी, सोनिया गांधी और पूरी कांग्रेस बैकफुट पर आई कि हमारा मकसद ये नहीं है। परंतु आज सैम पित्रोड़ा जी के बयान ने कांग्रेस का मकसद देश के सामने स्पष्ट कर दिया है। वो देश के जनता की निजी संपत्ति का सर्वे कर निजी संपत्ति को सरकारी खजाने में डालकर जो उन्होंने यूपीए के शासन में तय की थी प्रायोरिटी कि देश के संसाधन पर सबसे पहला अधिकार माइनॉरिटी और उसमें भी मुस्लिम लोगों का है, उस प्रकार से इसका बंटवारा करना चाहती है। मैं मानता हूं कांग्रेस पार्टी या तो अपने मैनिफेस्टो से इस बात को विड्रॉ करे या
उन्होंने स्वीकार करना चाहिए कि यही उनका मकसद है। শুনলেন বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন লোকসভার নির্বাচন চলছে, যারা মনে করছেন কংগ্রেসের এই নীতিকে সমর্থন করা যায়, শুধু কংগ্রেস নয়, ইন্ডিয়া জোট, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস, অখিলেশ যাদবের পার্টি, এদের কিন্তু মোটামুটি সকলের সেম এজেন্ডা। ভাবুন, কংগ্রেস তো এটা বলতে পারতো, তবুও নয় তর্কের খাতিরে কংগ্রেস এটা বলতে পারতো যে সবার কাছ থেকে সম্পত্তি নিয়ে সকলের মধ্যে সমান করে দেওয়া হবে, ধর্ম টর্ম দেখা হবে না, যারা পিছিয়ে পড়েছেন গরিবদের দেওয়া হবে। সেটা কিন্তু বলছেন না, বলছেন যে প্রথম অধিকার সংখ্যালঘুদের, অর্থাৎ সকলের কাছ থেকে নিয়ে যারা পিছিয়ে পড়া ধর্মের মানুষ রয়েছেন তাদের মধ্যে ভাগ করে দেবেন। আর ভাবুন, কংগ্রেসের এই ধরনের রাজনৈতিক এজেন্ডা হয়েও নাকি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষ, অথচ বিজেপি যারা বলছে যে সম্পত্তির প্রথম অধিকার 4টে বর্গের হওয়া উচিত, মহিলা, যুবক, গরিব এবং কৃষক, এই 4টে বর্গই তারা ধরছেন, তারা কোনো সম্প্রদায়ের ভিত্তিতে সমাজকে ভাগ করতে চাইছে না। অথচ আমাদের এই প্রিয় কংগ্রেস, যাদের লাইনে গিয়ে আপনারা আগামী দিনে ভোট দেবেন, তারা নাকি ক্ষমতায় আসলে এই ধরনের নীতি নিয়ে আসবেন যেখানে পিছিয়ে পড়া যে সমস্ত ধর্ম রয়েছে তাদেরকে মধ্যে ভাগ করে দেওয়া হবে, মনমোহন সিং এর কথা যদি সত্যি হয়। আচ্ছা, কেন একটি সভ্য দেশে এটা বলা হবে বলুন তো, যে একটি ধর্ম বা একটি সম্প্রদায়ের আমাদের দেশের সম্পত্তির প্রথম অধিকার রয়েছে? কেন বলা হবে না যে প্রত্যেকটি সকল মানুষের সমান অধিকার রয়েছে? কিংবা নিজের পক্ষে বলতে পারতেন গরিবদের সব থেকে আগে অধিকার রয়েছে। সে কথা না বলে কেন ধর্মের কথা বলে বলুন তো কংগ্রেস? এবং যদি তারা বলেও তাহলে তাদেরকে কিভাবে সেকুলার পার্টি আমরা বলতে পারি বলুন তো? আচ্ছা ভাবুন তো, বিজেপি যদি একথা বলতো যে ভারতের যা সম্পত্তি রয়েছে তার প্রথম অধিকার সংখ্যাগুরুদের বা হিন্দুদের, একথা যদি বিজেপি বলতো, দেশ জুড়ে কিরকম আন্দোলন শুরু করতো কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস? নিশ্চিতভাবে একথা বলা যায় না বিজেপি বললে প্রতিবাদ হওয়া উচিত ছিল, বিজেপি একথা বলেও না। কিন্তু যে কংগ্রেস মুখ দিয়ে এই ধরনের কথা বলছে যে দেশের সম্পত্তির প্রথম অধিকার নাকি সংখ্যালঘুদের, তারা বিভাজন সৃষ্টি করছেন না? সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তারা তো খুব স্বাভাবিকভাবে প্রলোভিত হতেই পারেন যে কংগ্রেস যদি এইভাবে কথা বলে তাহলে কংগ্রেসকে সমর্থন করব। তাহলে তো এর কাউন্টার হিসেবে দুদিন পর বিজেপিকেও বলতে হবে যে সংখ্যাগুরুদের সম্পত্তির আগে অধিকার রয়েছে। ভাগ্যবশত এখনো পর্যন্ত বিজেপি কখনো এই ধরনের কথা বলে না। আর তথাকথিত সেকুলার যে সমস্ত দলগুলো রয়েছে তারা এই ধরনের বিভাজনের রাজনীতি করছে। এবং ভাবুন, এই ধরনের কথা বললে সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, তারা যে কোনো ধর্মেরই হতে পারেন, তারা তো খুব স্বাভাবিকভাবেই প্রভাবিত হতেই পারবেন যে কংগ্রেস এলে আমাদের লাভ হবে। এটা তো কার্যত আড়াআড়ি ভাবে ধর্মের মধ্যে বিভাজন আনার চেষ্টা করছে কংগ্রেস। যে ভয়ানক তথ্য আপনাদের সামনে দিলাম, এটা নিশ্চিতভাবে আলোচনা করুন। এবং যদি ভাবেন যে একটা শুধু আমি ভোটার, আমি তো পলিটিক্স বুঝি না, আমি কি করে ভোট দেবো, আমি যাকে খুশি গিয়ে একটা টিভিতে যা বোঝাচ্ছে, নেতারা পাড়ায় এসে যা বোঝাচ্ছে তার উপর বেশ করে ভোট দিয়ে দেব, তেমন দিন কিন্তু চলে গিয়েছে। ওই যে প্রথমে বলে শুরু করলাম, ব্ল্যাঙ্ক চেক। আপনার ভোট দেওয়া মানে কার্যত একটা ব্ল্যাঙ্ক চেকে সাইন করে দিলেন। এরপরে যাকে আপনি চুজ করলেন সেই সরকার যখন ক্ষমতায় আসবে যা বলবে কিন্তু আপনাকে মানতে হবে। সেই কারণেই কিন্তু এখন বোকা থাকার দিন চলে গিয়েছে। আমি কিছু বুঝি না, পলিটিক্স জানি না, এই বলার কিন্তু দিন চলে গিয়েছে। আপনাকে কিন্তু পরিষ্কারভাবে পলিটিক্স বুঝতে হবে, জানতে হবে, তারপরে আপনি যে দলকে সমর্থন করতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পলিটিক্স বুঝি না এই কথা বলা চলবে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, হয়তো বাড়ির মা বোনরা তারা হয়তো পলিটিক্স সেইভাবে ফলো করেন না, কিন্তু আমাদের উচিত কি ঘটছে সেটা তাদের সামনে তুলে ধরা, এরপর ভালো মন্দ বুঝে তারাও ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেবেন। কিন্তু ব্ল্যাঙ্ক চেকে সাইন করে দেওয়া ভোটের লাইনে গিয়ে তাও আবার কোনো কিছু না ভেবে, সেটা কিন্তু মারাত্মক হতে পারে। সর্বশেষে আপনাদের বলবো কি, আপনারা রাজি আছেন তো নিজেদের সম্পত্তি 50% সরকারকে দিয়ে যাওয়ার জন্য, এবং আপনাদের উত্তরসূরিরা মাত্র 50% সম্পত্তি পাবে? এই ইন্ডিজোট ক্ষমতায় আসলে আমার আপনার যা সম্পত্তি রয়েছে সেগুলো ভাগ করে সকলের মধ্যে বিলিয়ে দেবে, বিশেষ করে যারা পিছিয়ে পড়া ধর্মের মানুষ রয়েছেন। এমনটা কি সমর্থন রয়েছে? আজকের দিনে অন্তত প্রত্যেকের কমেন্ট করা জরুরি, তার কারণ আওয়াজ সাধারণ মানুষেরই ওঠে। মানুষের আওয়াজই কিন্তু রাজনৈতিক দলগুলোর মাধ্যমে পৌঁছায়, টিভির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সংবাদের মাধ্যমে। তাই আওয়াজ তুলতে হবে। আপনাদের সমর্থন কোন দিকে আজকে কমেন্ট সেকশনে প্রতিফলনে তা বুঝিয়ে দিতে হবে। এখনকার মতো এখানেই শেষ করলাম।